করছি। আচ্ছা, অর্গানিক কেমিস্ট্রি। সো এই টপিকটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এভরিথিং ফর এভরি পার্সপেক্টিভ, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক এবং হচ্ছে পৃথিবীর সবচেয়ে রিজিড স্ট্রাকচার থেকে শুরু করে পৃথিবীর সবচেয়ে ফ্লেক্সিবল স্ট্রাকচার সবকিছুই এই অর্গানিক কম্পাউন্ড দ্বারাই তৈরি। আমরা যদি রিজিড স্ট্রাকচারের কথা বলি সবচেয়ে, তাহলে ডায়মন্ডের কথা মনে হয়, যেটা আসলে কার্বন বেসড একটা স্ট্রাকচার। আবার যদি আমরা ফ্লেক্সিবল স্ট্রাকচারের কথা বলি, যদি আমাদের হিউম্যান বডির মাসেলের কথা বলি, এটাও অ্যাকচুয়ালি কার্বনের ফ্লেক্সিবিলিটির কারণে আমাদের মাসেল গুলো এত ফ্লেক্সিবল। মানে রিজিডিটি প্লাস ফ্লেক্সিবিলিটি, দুইটা প্রপার্টি আমাদের এই অর্গানিক কেমিস্ট্রির বিভিন্ন রুলস রেগুলেশনের মাধ্যমে পুরোটাই গভর্ন হচ্ছে। সো আমরা আস্তে ধীরে আমাদের অর্গানিক কেমিস্ট্রির লেকচারটা শুরু করে ফেলি। এবং প্রথমত আজকে হচ্ছে আমি তোমাদের সাথে অ্যালকেনের নামকরণের কথা বলবো, বাট তার আগে হচ্ছে বেসিক কিছু পার্ট আমরা কভার করব। যদি অর্গানিক কেমিস্ট্রি স্টার্ট করার আগে জাস্ট কিছু বেসিক ডেফিনেশন দেই, সেটা হচ্ছে জৈব যৌগতে আমরা মেইনলি, বা অর্গানিক কেমিস্ট্রিতে আমরা মেইনলি কার্বন এবং হাইড্রোজেন, মেইনলি হচ্ছে আমাদের কার্বন, অর্থাৎ কার্বনের যে কম্পাউন্ড গুলো আছে সেগুলো নিয়ে স্টাডি করি, ইন ডিটেল স্টাডি করি কার্বন রিলেটেড কম্পাউন্ড গুলো নিয়ে। এবং অর্গানিক কেমিস্ট্রির একটা স্পেসিফিক শাখা, যেটা হচ্ছে আমরা শুধুমাত্র যেটাকে বলতেছি আমরা হাইড্রোকার্বন, অর্থাৎ সেই হাইড্রোকার্বনে হচ্ছে আমাদের কার্বন এবং হাইড্রোজেন, শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ নিয়ে আমরা স্টাডি করি হাইড্রোকার্বনে। সো বেসিক্যালি হাইড্রোকার্বন হচ্ছে আমাদের অর্গানিক কেমিস্ট্রির একটা পার্ট। আচ্ছা, সো এই হাইড্রোকার্বনটা বেসিক্যালি আমাদের অর্গানিক কেমিস্ট্রির একটা পার্ট, এবং এই অর্গানিক কেমিস্ট্রিতে আমাদের কার্বন এবং হাইড্রোজেন ছাড়াও আমাদের সালফার, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস এবং হ্যালাইড, আরো বেশ কিছু মৌল উপস্থিতি আমাদের থাকতে পারে। যদি আমাদের কোন একটা স্ট্রাকচারের ভিতরে সালফার কিংবা অক্সিজেন কিংবা নাইট্রোজেনের উপস্থিতি থাকে, তখন আমরা সেটাকে আর হাইড্রোকার্বন বলবো না, কারণ হাইড্রোকার্বন স্ট্রাকচারের ভিতরে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেনের উপস্থিতি থাকতে হবে। অর্থাৎ এর বাইরে কোনো কিছু থাকলে আমরা সেটাকে তখনও অর্গানিক কেমিস্ট্রি বা অর্গানিক কম্পাউন্ড বলতে পারবো, বাট আমরা তখন সেটাকে হাইড্রোকার্বন বলবো না। এখন এইটার আগে বেশ কিছু খুবই সিম্পল একটা মতবাদ দিয়ে শুরু করি, সেটা হচ্ছে আমাদের প্রাণ শক্তি মতবাদ, এবং এটার সাথে তোমরা সবাই পরিচিত, বিজ্ঞানী ভার্জিলিয়াসের দেয়া। সেটা হচ্ছে আগে মনে করা হতো আমাদের জৈব যৌগ সমূহ শুধুমাত্র সজীব উদ্ভিদ এবং প্রাণী দেহে এক রহস্যময় শক্তি প্রভাবে উৎপন্ন হয়ে থাকে, এটা অ্যাকচুয়ালি আগে বিলিভ করা হতো। বাট পরবর্তীতে হচ্ছে তোমার একটা এক্সপেরিমেন্ট করা হয়, যেখানে দেখা যায় যে জৈব যৌগ হচ্ছে আমাদের প্রাণী দেহ কিংবা উদ্ভিদ দেহের বাইরে উৎপন্ন করা সম্ভব। যেমন আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে যদি আমরা লেড সায়ানেটের বিক্রিয়া দিই, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে লেড সায়ানেটের বিক্রিয়া দিই, তাহলে আমাদের উৎপন্ন হচ্ছে এই যে অ্যামোনিয়াম, এই সায়ানেটের পার্টটা নিয়ে নিচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট, এবং হচ্ছে লেডের সাথে আমাদের ক্লোরাইডের পার্টটা যুক্ত হচ্ছে লেড ক্লোরাইড, এবং লেড ক্লোরাইড পাওয়া যাচ্ছে, লেড ক্লোরাইডে অধক্ষেপ পড়বে। এবং অ্যামোনিয়াম সায়ানেট এটা পরবর্তীতে যদি পুনর্বিন্যস্ত হয়, অর্থাৎ দেখো অ্যামোনিয়াম সায়ানেট যদি পুনর্বিন্যস্ত হয়, তাহলে আমরা পাচ্ছি অর্গানিক কম্পাউন্ড, যেটা হচ্ছে আমাদের ইউরিয়া। সো ইউরিয়ার স্ট্রাকচারটা তোমরা সবাই জানো, সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের, আমি যদি এখানে আরেকবার একটু আঁকি ইউরিয়ার স্ট্রাকচারটা, তোমরা হয়তো 9-10-এ এই স্ট্রাকচারটা দেখে সবচেয়ে বেশি ইউজ টু। অর্থাৎ এইটাই হচ্ছে এখানে অ্যাকচুয়ালি আমাদের একটু ইলাবোরেটলি আঁকা, অর্থাৎ বন্ড গুলোকে ভালো করে দেখানোর জন্য মেইনলি হচ্ছে ইউরিয়ার এই ডিটেল স্ট্রাকচারটা। বাট অ্যামোনিয়াম সায়ানেটের স্ট্রাকচারটা হচ্ছে আমাদের বাম পাশে যে স্ট্রাকচারটা দেখতেছি, যদিও এটা এখন বোঝার দরকার নেই, আমরা এগুলো নিয়ে কিছুটা হচ্ছে আমাদের ফার্স্ট পেপারে চ্যাপ্টার 3-তে কথা বলবো, অর্থাৎ এইটার স্ট্রাকচারাল পার্টটা। এবং এইটাই অ্যাকচুয়ালি তুমি যখন তাপ দিবা, তাপ দেওয়ার ফলে এখানে যে পরমাণুগুলো আছে সেগুলোর মধ্যে পুনর্বিন্যাস হবে, যে পুনর্বিন্যাসের ফলে আমাদের হচ্ছে ইউরিয়ার স্ট্রাকচারটা তৈরি হবে, যেটা হচ্ছে আমাদের বেসিক্যালি আমরা 19-এ যে স্ট্রাকচারটা দেখে আসছি, এইটা এবং এইটা কিন্তু একই কথা। সো তখন ফ্রেডরিক উহলার, যিনি ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্টটা করে অ্যাকচুয়ালি প্রুফ করেন যে অর্গানিক কম্পাউন্ডগুলো আমাদের জীবিত উদ্ভিদ এবং প্রাণীদেহের বাইরেও উৎপন্ন করা সম্ভব। সো ফ্রেডরিক উহলার, যিনি হচ্ছে প্রাণশক্তি মতবাদকে ভুল প্রমাণিত করেন। সো এখন তোমাদের সাথে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমরা ফার্স্ট অফ অল একদম বেসিক থেকে স্টার্ট করে, আমি ধরে নিব যে তোমরা অ্যাকচুয়ালি অর্গানিক কেমিস্ট্রির সাথে বা জৈব যৌগের সাথে একেবারেই পরিচিত না, সেই ভেরি বেসিক থেকে আমরা স্টার্টটা করব। এবং শুরুতে হচ্ছে তোমাদের একটু ক্লাসিফিকেশনটা নিয়ে কথা বলবো, এরপর আমরা ডিটেল অ্যালকেনের নামকরণে চলে যাব, এবং তোমাদের বেশ কয়েকটা স্ট্রাকচার দেখাবো, যেমন আমাদের কন্ডেন্স স্ট্রাকচারাল কি, তারপর আমাদের বন্ড লাইন স্ট্রাকচারাল ফর্মুলা আমরা কিভাবে লিখতে হয়, বন্ড স্টিক স্ট্রাকচারাল ফর্মুলা আমরা কিভাবে লিখি, সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, আমরা যদি ক্লাসিফিকেশন স্টার্ট করি, অর্থাৎ জৈব যৌগের ক্লাসিফিকেশন স্টার্ট করি, তাহলে জৈব যৌগকে আমরা মেইনলি আসলে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে আমাদের অ্যালিফেটিক যৌগ, আর একটা হচ্ছে আমাদের অ্যারোমেটিক যৌগ। অ্যালিফেটিক আর হচ্ছে অ্যারোমেটিক। অ্যারোমেটিক যৌগ সম্পর্কে তোমরা খুবই সামান্য কিছু কথা হয়তো শুনছো 9-10-এ, বাট আমরা ডিটেল আজকের ক্লাসে যাব না অ্যারোমেটিক যৌগের। অ্যারোমেটিক যৌগের ডিটেলে আমরা আজকের ক্লাসে যাব না, বাট এটা কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি সেটা নিয়ে হচ্ছে আমরা ইন ডিটেল কথা বলবো অবশ্যই ইন ফিউচার, হয়তো 1-2 ক্লাসের মধ্যেই। আচ্ছা,
সো এই অ্যালিফেটিক এবং অ্যালিফেটিকের আবার দুইটা প্রপার্টি আছে, একটা হচ্ছে বা দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের মুক্ত শিকল, তোমরা জাস্ট একটু ক্লাসিফিকেশনটা আজকে দেখো। মুক্ত শিকল অর্থাৎ যেখানে হচ্ছে কোনো প্রান্তীয় কার্বনের উপস্থিতি থাকবে মুক্ত শিকলে। আর একটা হচ্ছে আমাদের বদ্ধ শিকল বা রিং স্ট্রাকচার, যেখানে অ্যাকচুয়ালি রিং তোমার হচ্ছে কোনো প্রান্তীয় কোনো পরমাণু থাকবে না, সেটাকে বলতেছি আমরা বদ্ধ শিকল। একটা মুক্ত শিকল, একটা বদ্ধ শিকল। এখন বদ্ধ শিকলকে আবার দুই ভাগে ভাগ করা যায়। বদ্ধ শিকল কিন্তু একটা চাক্রিক বা এটাকে আমরা অ্যালিসাইক্লিক যৌগ বলি। বদ্ধ শিকলকে আমরা অ্যালিসাইক্লিক যৌগ বলি, যেটা বেসিক্যালি একটা অ্যালিফেটিক যৌগ, বাট এখানে হচ্ছে আমরা রিং এর উপস্থিতি দেখতে পারি, অ্যালিসাইক্লিক যৌগ। আর অ্যারোমেটিক যৌগ তো মাস্ট, অ্যারোমেটিক যৌগ তো আমাদের চাকরিক হতেই হবে, এটা কোনো বিকল্পই নাই, অ্যারোমেটিক যৌগ আমাদের চাকরিক হতেই হবে। বাট অ্যালিফেটিক যৌগ আমাদের হচ্ছে চাকরিক হতে পারে। সো এইটার বদ্ধ শিকলের মধ্যে দুইটা ক্যাটাগরি নিয়ে আমরা কথা বলবো। ফার্স্ট অফ অল যদি আমরা বলি তাহলে সুষম চাকরিক যৌগ, এটা হচ্ছে আমাদের সুষম চাকরিক যৌগ। আর একটা হচ্ছে আমাদের বিষম চাকরিক যৌগ, বিষম চাকরিক যৌগ। সুষম চাকরিক আর বিষম চাকরিক। এখন সুষম চাকরিক জিনিসটা কি? সুষম চাকরিকে এদের যে আমরা যেহেতু বলতেছি এটা একটা অ্যালিসাইক্লিক যৌগ, অর্থাৎ এইটার যে আমাদের হ্যাঁ, এইটার যে আমাদের রিং স্ট্রাকচারটা থাকবে, সেই রিং স্ট্রাকচারে আমাদের কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য কোনো মৌলের উপস্থিতি থাকতে পারবে না। সো আমরা যদি নর্মালি বলি হচ্ছে ধরো CH2 বললাম। বদ্ধ শিকল কেন বলতেছি? কারণ এখানে প্রান্তীয় কোনো কার্বন পরমাণু থাকতেছে না। সো এটাকে আমরা দেখো একটা শিকলের মাধ্যমে রিপ্রেজেন্ট করলাম, অর্থাৎ পুরোটাই কিন্তু এটা একটা চেইন বা রিং হয়ে গেছে, চেইন না সরি, পুরোটা কিন্তু একটা রিং স্ট্রাকচার ফলো করছে। এবং এটাকে বলতেছি আমরা সুষম চাকরি, কারণ এখানে এই চক্রের ভিতরে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য কোনো মৌলের উপস্থিতি নাই। সো এই জন্য বলতেছি আমরা এটা সুষম চাকরি। এবং দেখো যেহেতু এটা 3 কার্বনের, তাই এটাকে বলতে পারি আমরা কি বলতো, তোমরা একটু বলো এটাকে কি বলা যায়? 3 কার্বনের একটা সাইক্লিক কম্পাউন্ড, যেটা অ্যালিফেটিক কম্পাউন্ড, এটার নাম কি হতে পারে? সাইক্লোপ্রোপেন। এক্স্যাক্টলি, এটা হচ্ছে আমাদের সাইক্লোপ্রোপেন, কারণ এখানে 3টা কার্বনের উপস্থিতি আছে আমাদের রিং এর ভিতরে, তাই আমরা বলতেছি প্রোপেন। এবং যেহেতু এটা সাইক্লিক, তাই আমরা বলতেছি এটাকে সাইক্লোপ্রোপেন। সো 3 কার্বন দেখে আমরা বলতেছি প্রোপেন, এবং যেহেতু রিং স্ট্রাকচার, তাই আমরা বলতেছি সাইক্লোপ্রোপেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সাইক্লোপ্রোপেন। সাইক্লোপ্রোপেন। তো আজকের ক্লাসে ইনশাআল্লাহ আমরা বেশ কিছু নতুন জিনিস শিখবো, যেটা অ্যাকচুয়ালি তোমাদের 9-10 এ ছিল না। কিছুক্ষণের মধ্যে আমরা সেই টপিকে চলে যাব, অর্থাৎ নামকরণ একদম ডিটেলসে স্টার্ট করে ফেলবো। আর বিষম চাকরিকে আমাদের কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য কোনো মৌলের উপস্থিতি থাকতে পারে। যেমন দেখো এখানে হচ্ছে আমাদের এই রিং এর মধ্যে আমরা হচ্ছে কার্বন ছাড়া এখানে একটা অক্সিজেনের উপস্থিতি দেখতে পারতেছি, যেটা অ্যাকচুয়ালি তোমার কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য মৌল প্রেজেন্ট আছে, যেটা এখানে অক্সিজেন। সো এটার নাম হচ্ছে আমাদের ইথিন অক্সাইড। এটার নাম হচ্ছে আমাদের ইথিন অক্সাইড। সো কিছু কিছু নাম আছে, যেমন আমাদের কমন নেম আছে, আর কিছু হচ্ছে আমাদের আইপ্যাক নেম, সেগুলো আমরা ইন ডিটেলস কথা বলবো। বাট ইথিন অক্সাইড, অক্সিজেনের উপস্থিতিতে অক্সাইড স্বাভাবিক, এবং দুইটা কার্বন দেখে আমরা বলতেছি এটাকে ইথিন অক্সাইড। বাট এটার বেশ কিছু কথা আছে, বাট এইগুলো নিয়ে আমরা ইন ফিউচারে আরো ডিটেলসে কথা বলবো। তারপরে মুক্ত শিকলের ভিতরে আমরা যদি বলি, মুক্ত শিকলকে আমরা দুই ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে আমাদের অসম্পৃক্ত। সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। সো সম্পৃক্ত কখন বলবো? সম্পৃক্ত তখনই বলবো যখন আমাদের ধরো আমি যদি আগে স্ট্রাকচারটা লিখি CH4 মিথেন, সেটাকে কেন আমরা সম্পৃক্ত বলতেছি তার রিজনটা হচ্ছে এখানে আমাদের যে কার্বন, সেই কার্বনটা তার যে 4টা হাত, কার্বনে তো আমাদের মানে কার্বন টোটাল আমাদের 4টা বন্ড ফর্ম করতে পারে। সো কার্বনের যোজনী যেহেতু 4, তাই কার্বন এখানে 4টা বন্ড ফর্ম করতে পারে। যেহেতু কার্বন তার ম্যাক্সিমাম বন্ডই ফর্ম করে ফেলছে, অর্থাৎ নতুন করে এখানে কোনো ধরনের মৌল যুক্ত হওয়ার মতো অবস্থা নাই, এই জন্য আমরা সম্পৃক্ত বলতেছি। সম্পৃক্ত কেমিস্ট্রিতে আমরা তখনই ইউজ করব যদি আমাদের ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে কোনো একটা মৌল কোনো মৌলের সাথে যুক্ত থাকে। অর্থাৎ যখন কোনো একটা মৌল তার ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে বন্ড ফর্ম করে থাকে, তখন আমরা সেটাকে সম্পৃক্ত বলবো। সো কেমিস্ট্রির অন্যান্য যে আমাদের ফিল্ডগুলোতে, সেখানে আমরা সম্পৃক্ত ওয়ার্ডটা ইউজ করি, অর্থাৎ তার ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে আছে। যেমন আমরা সম্পৃক্ত দ্রবণ নিয়ে কথা বলছি, অর্থাৎ এর চেয়ে বেশি দ্রব্য আমাদের ওই দ্রাবকের ভিতরে অ্যাড করতে পারবো না, তাহলে অধক্ষেপ পড়ে যাবে। সো ম্যাক্সিমাম ক্যাপাসিটি, যেমন এখানে কার্বন তার ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে আছে, অর্থাৎ কার্বন যেহেতু সর্বোচ্চ 4টা মৌলের সাথে যুক্ত হতে পারে, তাই কার্বন যেহেতু তার ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে আছে, তাই এটাকে বলতেছি আমরা সম্পৃক্ত। আর এখন আমরা যদি বলি অসম্পৃক্ত কি, তাহলে বুঝতে পারতেছো এখানে অ্যাকচুয়ালি যুক্ত হওয়ার সুযোগ আছে। বাট সম্পৃক্ততে তোমরা অবশ্যই মনে রাখবা, সম্পৃক্ত অবশ্যই তোমার সিঙ্গেল বন্ড, অর্থাৎ যখন কার্বন কার্বন একক বন্ধন থাকে, তখন সেটাকে বলতেছি আমরা সম্পৃক্ত, কার্বন কার্বন একক বন্ধন। আচ্ছা, এরপর যদি আমরা অসম্পৃক্ত নিয়ে কথা বলি, অর্থাৎ CH2 ডাবল বন্ড CH2, এখানে খেয়াল করো এখানে কার্বনের যেহেতু 4টা বন্ড ফর্ম করার মতো ক্যাপাসিটি আছে, এবং এইখানে হচ্ছে সামহাও অন্য কোনো মৌল যুক্ত হতে পারে, কারণ এখানে দুইটা কার্বনের মধ্যে ডাবল বন্ড ফর্মেশন হয়ে গেছে। এই ডাবল বন্ডের ভিতরে একটাকে বলি হচ্ছে আমরা পাই বন্ড, একটাকে বলি আমরা সিগমা বন্ড। এগুলো নিয়ে আমরা ডিটেল হচ্ছে ফার্স্ট পেপারে যখন
পড়বো তখন এগুলো নিয়ে ডিটেল কথা বলবো। পাই বন্ড সিগমা বন্ডের বিষয়টা, আমাদের পাই বন্ড হচ্ছে আমাদের পাশাপাশি ওভারল্যাপ করে, সিগমা বন্ড হচ্ছে আমাদের সামনাসামনি ওভারল্যাপ করে। এবং হাইব্রিডাইজেশন বা সংক্রমণের বিষয়, সংকরায়নের বিষয়গুলো আমরা তখন ডিটেল কথা বলবো। তো সম্পৃক্ত যেমন আমাদের ডাবল বন্ড হতে পারে কিংবা আমাদের ট্রিপল বন্ড হতে পারে। দেখো এখানেও কিন্তু আমাদের কার্বনের যে ভ্যালেন্সি অর্থাৎ যোজনী যোজ্যতা সেটাও কিন্তু ফিল আপ করে। অর্থাৎ কার্বন যেহেতু 4টা হাত, দেখো দুইটা হাত এখানে একটা কার্বনের সাথে যুক্ত আছে, আর 2টা হাত দিয়ে সে 2টা হাইড্রোজেনকে ধরে রাখছে। যদি আমরা এই জিনিসটাকে একটু দেখি, এখানে তার 2টা হাত হচ্ছে 2টা কার্বনের সাথে যুক্ত আছে, আর বাকি 2টা হাত দিয়ে সে 2টা হাইড্রোজেনকে ধরে রাখছে, যেটাকে বলতেছে আমরা ইথিন। অর্থাৎ এটা হচ্ছে আমাদের একটা অ্যালকিন, যেখানে আমাদের ডাবল বন্ড ফর্মেশন হচ্ছে। ঠিক সেম ভাবে এখানে আমাদের কার্বন তার 3টা হাত দিয়ে একটা কার্বনকে ধরে রাখছে, এবং এখানে একটা হাইড্রোজেন তার বাকি একটা হাত দিয়ে সে হাইড্রোজেনকে ধরে রাখছে। এখানে কিন্তু কার্বন তার 4টা হাতকে ইউজ করছে। অর্থাৎ এখানে দেখো 1টা হাত, 2টা হাত, 3টা হাত, 4টা হাত, এখানেও কার্বন তার 4টা হাতকে ইউজ করছে। বাট এখানে ফার্দার তোমার মৌল যুক্ত হওয়ার সুযোগ আছে, কারণ এখানে কিন্তু একটা হাতই সে হচ্ছে, এখানে যেহেতু এখানে দেখবা আমরা ফিউচারে যখন সংযোজন বিক্রিয়া দেখবো তখন আসলে এই ডাবল বন্ড ট্রিপল বন্ড পজিশনে আমাদের হচ্ছে নতুন কোনো মৌল যুক্ত হতে পারবে। যেহেতু নতুন মৌল নিতে পারবে কার্বন, তাই কার্বন এখানে অসম্পৃক্ত, অর্থাৎ কার্বন তার ম্যাক্সিমাম বন্ড ফর্ম করে নেয়, কারণ এখানে নতুন করে সে আরো মৌল একসেপ্ট করতে পারবে। আচ্ছা, সো আমরা এটা নিয়ে কথা বলতেছি, অসম্পৃক্ত কেন বলতেছি। আর এছাড়া মুক্ত শিকলকে আমরা বেসিক্যালি হচ্ছে দুই ভাগে ভাগ করতে পারি, আরো দুই ভাগে। সেটা হচ্ছে আমরা শাখা শিকল আর একটা সরল শিকল। সো এটার আবার দুইটা ক্লাসিফিকেশন পসিবল, একটা হচ্ছে আমাদের শাখা শিকল আর একটা হচ্ছে আমাদের সরল শিকল। সেটাকে আমরা আরো দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের সরল শিকল। সরল শিকল তো বুঝতে পারতেছো এখানে কোনো সাইড চেইন থাকবে না, অর্থাৎ একটা লিনিয়ার চেইনই শুধু থেকে যাবে, অর্থাৎ শুধুমাত্র একটা লিনিয়ার চেইন থেকে যাবে। আমরা আসলে কখনো এইভাবে লিনিয়ার চেইন এইভাবে রিপ্রেজেন্ট করি না। ধরো আমরা জিগজ্যাগ দিয়ে আমরা এই জিনিসটাকে বুঝি, অর্থাৎ প্রত্যেকটা প্রান্তে হচ্ছে একটা কার্বনকে বোঝানো হয়, প্রত্যেকটা প্রান্তে একটা করে কার্বনকে বোঝানো হয়। সো এই স্ট্রাকচার গুলোতে আমাদের যদি এই প্যারেন্ট চেইন, এটাকে বলতেছে আমরা প্যারেন্ট চেইন, অর্থাৎ লংগেস্ট চেইন, যেটা লংগেস্ট চেইন সেটাকে বলতেছে প্যারেন্ট চেইন। সো এই প্যারেন্ট চেইনের বাইরে তোমার যদি অন্য কোনো গ্রুপ যুক্ত থাকে সাইড চেইন হিসেবে, তাহলে সেটাকে বলতেছি আমরা হচ্ছে শাখা শিকল, কারণ এখানে আরো শিকল যুক্ত আছে। সো এটা নিয়ে হচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যে দেখবো, নেক্সট স্লাইডে আমরা এই বিষয়গুলো আবার বোঝার চেষ্টা করব। সো সরল শিকল আর শাখা শিকল। তো শাখা শিকল হচ্ছে আমাদের মূল প্যারেন্ট চেইনের বাইরে আমাদের হচ্ছে আরো একটা শিকল, আমাদের আরো সাইড চেইন গুলো থাকবে, এবং এইগুলোর নামকরণ গুলো একটু মাঝে মধ্যে বেশ কমপ্লেক্স হয়ে যায়। এবং এই যত কমপ্লেক্সিটি হোক, আমরা মোটামুটি সবগুলো কমপ্লেক্সিটি ইনশাল্লাহ আমাদের লেকচারে কভার করে ফেলবো ইনশাল্লাহ। সো অ্যারোমেটিককে আমরা সেম ভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের সুষম চাকরিক, অর্থাৎ এই বদ্ধ শিকলকে যেভাবে আমরা দুইটা টার্মে ভাগ করছি, একটা সুষম চাকরিক, বিষম চাকরিক, সেম ভাবে অ্যারোমেটিককেও আমরা সুষম চাকরিক ভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে বিষম চাকরিক। তো সুষম চাকরিক এবং বিষম চাকরিক এই ক্ষেত্রে সেম, অর্থাৎ অ্যারোমেটিকের সুষম চাকরিকেও সেখানে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য কোনো মৌলের উপস্থিতি থাকতে পারবে না। আর বিষম চাকরিকে আমাদের কার্বন এবং হাইড্রোজেন ছাড়া, যেমন এটা আমাদের সবার পরিচিত বেনজিনের স্ট্রাকচার C6H6, অর্থাৎ আমরা যদি এটা স্ট্রাকচারটা দেখি, সে লিখতে পারি এইভাবে আমাদের বেনজিনের স্ট্রাকচার CH, আমি ডাবল বন্ড গুলো দিচ্ছি, CH, এখানে CH, তারপর হচ্ছে এখানে CH, দেন এখানে আবার CH, এখানে CH। অবশ্যই তোমার এখানে একটা ডাবল বন্ড থাকবে, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড। সেম ভাবে আমাদের এই ডাবল বন্ড গুলো পজিশনও চেঞ্জ হতে পারে, যেমন আমাদের ডাবল বন্ড আসলে এখানে থাকতে পারে, দেন অর্থাৎ এখানে রেজোনেটিং স্ট্রাকচার দেখা যায়, অর্থাৎ ডাবল বন্ড গুলো তাদের স্থানগুলো চেঞ্জ করে, অর্থাৎ পুরোটা অ্যাকচুয়ালি ডাবল বন্ড গুলো কোথাও ফিক্স থাকে না, এটা কিন্তু তাদের নিজেদের মধ্যে স্থান চেঞ্জ করতে থাকে। এটাকে বলি হচ্ছে আমরা রেজোনেন্স বা রেজোনেন্স, এটা আমরা শিখবো, বা অনুরণন। সো অনুরণন বা রেজোনেন্স, যেখানে অ্যাকচুয়ালি ডাবল বন্ড গুলো ফিক্স থাকে না, পুরো রিংটার ভিতরে ঘুরতে থাকে। এই জন্য আমরা এটাকে অ্যাকচুয়ালি এইভাবে দেখাতে পারি, আমরা মাঝখানে একটা সার্কেল রাখতে পারি, যেটাকে আমরা বলতেছি হাইব্রিড। অর্থাৎ এখানে এটা সম্পর্কে আমরা জানবো, যেখানে অ্যাকচুয়ালি তোমার দুইটা স্ট্রাকচারকে একসাথে বোঝানো হচ্ছে হাইব্রিড স্ট্রাকচার। মানে এখানে দুই রকমই কম্বিনেশন পসিবল, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এটাও পসিবল। কিংবা হচ্ছে এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, তারপর হচ্ছে এখানে ডাবল বন্ড, এটাও পসিবল, দুইটাই পসিবল। এবং দেখো এটা কেন সুষম চাকরিক বলছি, কারণ এখানে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া আমাদের রিং এর ভিতরে আর কোনো ধরনের মৌলের উপস্থিতি নাই, তাই আমরা বলতেছি এটাকে সুষম চাকরিক। আর বিষম চাকরিকে কি হবে, কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অবশ্যই অন্য মৌলের উপস্থিতি থাকবে। যেমন আমরা যদি এটা বলি CH, ধরো হচ্ছে আমি যদি একটু এঁকে নেই CH, দেন এখানে হচ্ছে নাইট্রোজেন দিলাম, এখানে হচ্ছে CH, দেন এখানে হচ্ছে CH, আমি বন্ডটাকে কানেক্ট করে দিলাম, দেখো এখানে আমি ডাবল বন্ড দিলাম, এখানে ডাবল বন্ড দিলাম, এখানে ডাবল বন্ড দিলাম। সো একটু খেয়াল করো, এখানে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া এই রিং এর ভিতরে অন্য মৌলের উপস্থিতি আছে, যেটা হচ্ছে এখানে নাইট্রোজেন। সো এখানে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য মৌলের উপস্থিতি আছে, যেটা হচ্ছে এখানে নাইট্রোজেন।
তো এখানে দেখো নাইট্রোজেনের যোজনী, নাইট্রোজেনের যে ভ্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা স্তর বা সর্বশেষ স্তরে নাইট্রোজেনের কয়টা ইলেকট্রন থাকে বলতো কেউ একজন? নাইট্রোজেনের কয়টা? 3টা। নাইট্রোজেনের 3টা থাকে। না না, যোজনী 3। হ্যাঁ 5টা না ভাইয়া? থাকে, হ্যাঁ 5টা ইলেকট্রন থাকে। নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে 5টা ইলেকট্রন থাকে। অর্থাৎ নাইট্রোজেন যদি আর 3টা ইলেকট্রন রিসিভ করে তাহলে নাইট্রোজেন তার যে অষ্টক পূরণ করে ফেলবে, অর্থাৎ তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের আমাদের নিয়নের ইলেকট্রন বিন্যাস গেইন করে ফেলবে। তাই নাইট্রোজেন এখানে অ্যাকচুয়ালি টিপিক্যালি নাইট্রোজেন 3টা বন্ডই ফর্ম করতে পারে। এখানে নাইট্রোজেন তার 3টা বন্ড ফর্ম করে ফেললো, এবং যেহেতু এখানে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য মৌলের উপস্থিতি আছে এই চক্রের ভিতরে, তাই এটাকে বলতেছে আমরা বিষম চাকরি। এবং এই যৌগটার নামটা আমরা একটু মনে রাখবো, এই নামটা হচ্ছে আমাদের পিরিডিন। সো এই নামগুলো একটু কষ্ট করে আমাদের মাথায় রাখতে হবে কারণ এগুলো ভর্তি পরীক্ষা আমাদের আসে। সেটাকে বলছি আমরা পিরিডিন। আচ্ছা, সবার কি এ পর্যন্ত ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমরা কি বেশি ফাস্ট যাচ্ছি? আচ্ছা, বেশি ফাস্ট মনে হলে বলিও আমাকে। না ভাই, ঠিকই আছে। আচ্ছা, যেহেতু জিনিসগুলো একটু পুরাতন, মানে তোমরা অলরেডি এগুলোর সাথে ফ্যামিলিয়ার, তাই একটু ফাস্ট আগাচ্ছি। আচ্ছা, তারপর আমরা পিরিডিনের স্ট্রাকচার দেখলাম। আরো 2-3টা স্ট্রাকচার তোমাদের একটু এঁকে দেই কারণ এগুলো তোমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে আমরা যদি এই স্ট্রাকচারটা, যেখানে অ্যাকচুয়ালি আমাদের রিং এর ভিতরে টোটাল 4টা কার্বন আছে। তো এখানে দেখো ভাইয়া, হ্যাঁ বলো ভাইয়া। শুনতে আমি এতক্ষণ মাইক্রোফোনে কথা বলছিলাম কিন্তু শোনা যাচ্ছিল না। আচ্ছা, ওই সরল শিকলের সাথে তারপরে আরেকটা কি লেখছিল এটা? সরল শিকল আর শাখা শিকল। শাখা শিকল, ও ও। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সো এখানে দেখো, খেয়াল করো, এখানে আমরা পিরিডিন দেখছি। পিরিডিনের স্ট্রাকচারটা যদি একটু ভালো করে দেখো, পিরিডিন কি ছিল আমাদের? এখানে টোটাল বেনজিনে থাকে আমাদের 6টা কার্বন। সো 6টা কার্বনে আমাদের 5টা কার্বন অ্যাজ ইট ইজ, কোনো রকম চেঞ্জ নাই। বাকি একটা মূল যেখানে কার্বনের জায়গায় থাকতেছে নাইট্রোজেন, তখন আমরা এটাকে বলতেছি পিরিডিন। পুরো বেনজিন রিং এর ভিতরে চেঞ্জ শুধু একটা জায়গায়, শুধুমাত্র এই সিএইচ এর জায়গায়, এই জায়গায় থাকতেছে আমাদের এন গ্রুপ, নাইট্রোজেন থাকতেছে। এই জন্য বলতেছি আমরা এটাকে মানে বেনজিন থেকে এটা পিরিডিন হয়ে গেল। যদি আমাদের 4 কার্বনে এরকম একটা স্ট্রাকচার থাকে, 4 কার্বনের, যেখানে তোমরা একটু খেয়াল করো, আমাদের কিন্তু ডাবল বন্ড গুলো এমন ভাবে দিতে হবে যে কার্বনের যে 4টা হাত সেটা যাতে অলওয়েজ ফিল আপ হয়। যেমন দেখো এই কার্বনের ক্ষেত্রে দেখো, একটা হাত দিয়ে সে হাইড্রোজেনের সাথে যুক্ত আছে, একটা হাত ইউজ হয়ে গেছে। আরেকটা হাত সে এই নাইট্রোজেনের সাথে যুক্ত হয়েছে, 2টা হাত ইউজ হয়েছে। আর 2টা হাত দিয়ে সে এই কার্বনকে ধরছে, 4টা হাত ইউজ। সো দেখো ভ্যালেন্সি কিন্তু এখানে কার্বন যে যোজনী 4, যে 4টা বন্ড ফর্ম করতে পারে সেটা কিন্তু করে ফেলছে। ঠিক সেম ভাবে এই কার্বনটা দেখো, এও কিন্তু তার 4টা হাত ইউজ করে ফেলছে। সো এখানে একটা হাত দিয়ে সে হাইড্রোজেনকে ধরে রাখছে, আর একটা হাত দিয়ে সে আরেকটা কার্বনকে ধরে রাখছে, 2টা কার্বন। দেন আরো 2টা হাত সে এই কার্বনকে ধরতে ইউজ করে ফেলছে। এখানেও কিন্তু কার্বন তার 4টা হাতকে ইউজ করছে। এবং অক্সিজেনের যোজনী যেহেতু 2 তোমরা জানো, অর্থাৎ অক্সিজেনের সর্বশেষ স্তরে 6টা ইলেকট্রন থাকে, অর্থাৎ অক্সিজেনের যোজনী 2, অর্থাৎ অক্সিজেন আর 2টা ইলেকট্রন গ্রহণ করে সেটা অষ্টক ফিল আপ করে ফেলে, 2টা বন্ড ফর্ম করতে পারে অক্সিজেন। সো এখানে দেখো অক্সিজেন কিন্তু তার যোজনী 2, অর্থাৎ 2টা বন্ড, যেটা তার ক্যাপাসিটি, 2টা বন্ড কিন্তু এখানে মেনটেন করছে। ঠিক সেম ভাবে প্রত্যেকটা কার্বন দেখো, প্রত্যেকটা কার্বনের 4টা বন্ড ফর্ম করছে, আর অক্সিজেন 2টা বন্ড ফর্ম করছে। আচ্ছা, সো এটাকে বলতেছি আমরা ফিউরান। এই স্ট্রাকচারটার নাম হচ্ছে আমাদের ফিউরান। সো এটা কষ্ট করে একটু মনে রাখতে হবে আমাদের, এটার নাম হচ্ছে আমাদের ফিউরান। কয়েকটা স্ট্রাকচার এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ভর্তি পরীক্ষার জন্য। সো এটা যেমন ফিউরানের স্ট্রাকচার। তারপর সিএইচ, জাস্ট এই অক্সিজেনের জায়গায় যদি আমাদের এস বা সালফার গ্রুপ যুক্ত থাকে তাহলে বলতেছি সেটাকে, কারো কি নামটা জানা আছে যদি সালফার যুক্ত থাকে? কি বলা যেতে পারে? থায়োফিন। হ্যাঁ, থায়োফিন। সো যদি তোমার এই ফিউরানে মানে এই জায়গায় অক্সিজেনের জায়গায় যদি তোমার সালফার গ্রুপ যুক্ত থাকে তাহলে সেটাকে বলছি আমরা থায়োফিন। থায়োফিন। সো তখন এটাকে বলছি আমরা থায়োফিন। আর এই সালফারের জায়গায় যদি আমাদের এনএইচ গ্রুপ যুক্ত থাকে তখন সেটাকে বলছি আমরা পাইরল। এই নামটা একটু মনে রাখতে হবে। 4টা নাম এখানে অ্যাকচুয়ালি বিশেষ গুরুত্বের সাথে মনে রাখতে হবে। যদি এখানে সেম স্ট্রাকচারটা সেম, 4টা কার্বন আমাদের এইভাবে যুক্ত থাকবে, শুধুমাত্র আমাদের এইখানে এনএইচ, যেটাকে বলতেছি হচ্ছে আমরা এইভাবে দেখাতে পারি এনএইচ। এটা হচ্ছে আমাদের নাইট্রোজেনের যে বন্ড ফর্মিং, নাইট্রোজেন টোটাল হচ্ছে কয়টা বন্ড ফর্ম করতে পারে? 3টা বন্ড ফর্ম করতে পারে। সো দেখো এখানে কিন্তু বেসিক্যালি 3টা বন্ড ফর্ম হয়ে গেছে, অর্থাৎ এখানে 3টা বন্ড ফর্ম হয়ে গেছে, এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, 3টা বন্ড নাইট্রোজেন তার ম্যাক্সিমাম ক্যাপাসিটি ফিল আপ করে ফেলছে। আচ্ছা,
সো এই কার্বনে দেখো, এই কার্বন কিন্তু অলরেডি তার 4টা বন্ড ফর্ম করছে, এই কার্বন 4টা বন্ড ফর্ম করছে, এই কার্বনের প্রত্যেকটা কার্বন দেখো তার 4টা বন্ডে আছে। তোমরা হয়তো ভুল করে পাইরোলের স্ট্রাকচারে কি করতে পারো, যে এখানে ডাবল বন্ড দিয়ে ফেললাম। সো এখানে যদি ডাবল বন্ড দিয়ে ফেলো, হাইড্রোজেনটাকে বাদ দিয়ে দাও, হয়তো ভুলে গেছো তুমি, সামহাও ভুলটা করে ফেলছো। সো এখানে হাইড্রোজেন বাদ দিয়ে তুমি এখানে ডাবল বন্ড দিয়ে ফেলছো। তাহলে এই ডাবল বন্ড যদি এখানে দিয়ে ফেলো, তাহলে দেখো কার্বনের কয়টা বন্ড হয়ে গেল, কার্বনের কিন্তু তখন 5টা বন্ড হয়ে গেল। তো সেটা কিন্তু তোমার আহ ভুল হয়ে যাবে সেক্ষেত্রে। তো অবশ্যই তোমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে, প্রত্যেকটা পরমাণুর এখানে যে আম, আমাদের যে বন্ড ফর্মিং যে ক্যাপাসিটি, সেটা অবশ্যই মেনটেন করতে হবে। নাইট্রোজেনের 3টা, কার্বনের 4টা, অক্সিজেনের 2টা। এর বেশি যদি বন্ড হয়ে যায় তাহলে বুঝবা যে ভুল হয়েছে। সেই ক্ষেত্রে বন্ড হতে পারে, বন্ড হবে না যে সেরকম না, বন্ড অবশ্যই হতে পারে, বাট সেই ক্ষেত্রে চার্জের একটা ফ্যাক্ট আছে। এটা আমরা বুঝবো যখন রেজোনেন্স নিয়ে কথা বলবো, তখন এই বিষয়গুলো আরো ডিটেলস আমরা কথা বলবো। সো এটার নাম হচ্ছে আমাদের পাইরল, এটাকে বলছি হচ্ছে আমরা পাইরল। ওকে, আচ্ছা, এখন আমরা হচ্ছে তোমাদের সাথে কয়েকটা অ্যাকচুয়ালি স্ট্রাকচার গুলো যে আমরা লিখি। হ্যাঁ হ্যাঁ, বর্ণ ভাইয়া বলো। ভাইয়া এটা ফিউ কি লেখছো? এটা লিখছি হচ্ছে ফিউরান, ফিউরান, ফিউরাল। আচ্ছা, ফিউরান। আগের টেক্সটটা একটু বের করো তো। এটা হ্যাঁ, এটার নামটা কি ছিল সবার শেষেরটা? পিরিডিন, পিরিডিন। পিরিডিন। হ্যাঁ হ্যাঁ, পিরিডিন। আচ্ছা, ও আমার লেখা কি আচ্ছা, এত ঠিক আছে। খারাপ হচ্ছে? বাকিরা কি না, বুঝতে পারছো? আমার এখানে একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমার স্ক্রিনে সমস্যা। ও আচ্ছা আচ্ছা, বাকিদের কোনো প্রবলেম হচ্ছে না তো? না ভাইয়া। হচ্ছে ফিউরান। ওকে, এটা হচ্ছে ফিউরান, থায়োফিন আর পাইরোল। আচ্ছা, সো এই 4টা স্ট্রাকচার আমরা একটু মনে রাখবো, পিরিডিন, ফিউরান, থায়োফিন আর পাইরোল। ঠিক আছে, এখন আমি তোমাদের সাথে কয়েকটা ওয়েতে আমরা অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে কয়েকটা ওয়েতে আমরা অ্যাকচুয়ালি ফর্মুলা লিখতে পারি, সেটা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল, আমি যদি ফার্স্ট অফ অল এটা নিয়ে কথা বলি, তো ফার্স্ট অফ অল বলতে হয় আমাদের, কেউ কি হাত তুলছো নাকি? আচ্ছা ওয়েট, না না, ঠিক আছে। আচ্ছা দেখো, তো ফার্স্ট অফ অল আমরা কথা বলবো হচ্ছে একদম ভেরি বেসিক, তোমরা আসলে এতদিন ধরে সেটা ইউজ করে আসছো। ধরো আমরা যদি এখন বিউটেন, বিউটেন হচ্ছে একটা বেসিক অ্যালকেন, 4 কার্বনের একটা অ্যালকেন। অর্থাৎ আমাদের যদি একটু বলি প্রোপেন, তোমার মনে করা দিই প্রোপেন, প্রথমটা হচ্ছে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। তো বিউটেন হচ্ছে 4 কার্বনের একটা অ্যালকেন। আমরা সেই বিউটেনের স্ট্রাকচারটাকে কিভাবে লিখতে পারি? সেই বিউটেনের স্ট্রাকচারটাকে আমরা এইভাবে লিখতে পারি, CH3 CH2, এখানে 2 দিলাম, অর্থাৎ এখানে 2টা মিথিলিন গ্রুপ আছে। আমরা এই CH2 কে আমরা মিথিলিন গ্রুপ বলতেছি। অর্থাৎ এখানে প্রত্যেকটা, মানে তোমরা যদি একটু খেয়াল করো আসলে, এই CH4 এটা হচ্ছে আমাদের মিথেনের স্ট্রাকচার। তারপরে আমাদের ইথেন C2H কি বলতো 6, অর্থাৎ আমাদের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। অর্থাৎ এখানে যদি এন এর জায়গায় এখানে যদি ইথেনের 2 বসে, তাহলে দেখো এখানে 6 আসতেছে, C2H6। তো এটাকে আমরা কি লিখতে পারি বলতো? C2H6 কে আমরা লিখতে পারি CH3, তারপর আমরা লিখতে পারি CH3। তারপরে যদি আমরা কথা বলি, আমরা যদি প্রোপেনের স্ট্রাকচার লিখি, অর্থাৎ 3টা, তো CH3 CH2 CH3, 3টা মানে 3টা কার্বন প্রোপেন, সেটা হবে C3H8। সো এটার যদি আমরা n এর মান 3 বসাই তাহলে পেয়ে যাব C3H8। তো আমরা যখন বিউটেনের স্ট্রাকচার লিখি CH3 CH2 CH2 CH3, এখন একটা জিনিস বুঝো, সেটা হচ্ছে এটাকে আমরা বিশেষ একটা নাম দেই, সেটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। তো এই যে অ্যালকেন, অ্যালকেনে যে আমাদের মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এই যে স্ট্রাকচার গুলো আছে সেগুলোকে আমরা একটা বিশেষ নাম দিই, সেটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। একই সমগোত্রীয় শ্রেণীর মধ্যে তারা পড়ে। এখন সমগোত্রীয় শ্রেণী কথাটা মানে কি? সমগোত্রীয় শ্রেণী হচ্ছে যাদের একটা, ধরো আগেরটার সাথে পরেরটা, মানে আমরা যদি এখানে প্রোপেনের সাথে বিউটেনের কম্পেয়ার করি, দেখো প্রোপেনের সাথে বিউটেনের বেসিক ডিফারেন্স হচ্ছে এখানে একটা কনস্ট্যান্ট গ্রুপ অ্যাড হয়েছে, কনস্ট্যান্ট বা একটা ধ্রুবক গ্রুপ অ্যাড হয়েছে। যে ধ্রুবক গ্রুপটা এখানে হচ্ছে মিথিলিন মূলক। সেখানে দেখো এখানে একটা মিথিলিন মূলক আছে, তার আগেরটাতে কোনো মিথিলিন মূলক এখানে অ্যাকচুয়ালি আলাদা করে দেখানো হয়নি, না এখানে। সো একটার পর একটা দেখো গ্রুপ, দেখো তোমার একটার পর কেউ কি কিছু বলছো? আচ্ছা, কারো মেবি ভুলে মাইক্রোফোন অন হয়ে গেছিল। আচ্ছা দেখো, তো প্রত্যেকটা গ্রুপের মধ্যে দেখো একটা কনস্ট্যান্ট টার্ম করে বাড়তেছে, সেটা হচ্ছে CH2। যেমন এখানে দেখো আরেকটা CH2 বেড়ে গেছে, দেখছা? দেখো আরেকটা CH2 বাড়ছে। সো তুমি যত একই সমগোত্রীয় শ্রেণী, তুমি যতই উপর থেকে নিচে যেতে থাকবা, অলওয়েজ তুমি একটা প্যাটার্ন খেয়াল করবে, সেটা হচ্ছে একটা করে CH2 গ্রুপ করে বাড়তেছে। এবং এদেরকে আমরা বলি একই সমগোত্রীয় শ্রেণীর অংশ, একই সমগোত্রীয় শ্রেণী।
মধ্যে পড়ে, অর্থাৎ অ্যালকেনের ক্ষেত্রে সেম, অ্যালকিনের ক্ষেত্রে দেখবা CH2 গ্রুপ করে বাড়তেছে। সো প্রত্যেকটা এটা বেসিক্যালি একটা কনস্ট্যান্ট গ্রুপ করে বাড়তে থাকে, উপর থেকে নিচে যতই যাবা একটা কনস্ট্যান্ট, যেখানে এই ক্ষেত্রে হচ্ছে CH2, সেই কনস্ট্যান্টটা সেটা বাড়তে থাকবে, তখন সেটাকে বলি হচ্ছে হোমোলোগাস সিরিজ বা সমগোত্রীয় শ্রেণী। আচ্ছা, সো এরকম গেল। সো আমরা এটাকে কি লিখতে পারি, দুইটা CH2 গ্রুপকে আমরা এক করে লিখলাম, অর্থাৎ CH2 অর্থাৎ দুইটা যেহেতু আছে আমরা তাই 2 লিখলাম। এরপর আমরা কি লিখতে পারি, CH3। এটা হচ্ছে আমাদের খুবই বেসিক, এটা হচ্ছে আমাদের বিউটেন। সো আমরা এইভাবে অবশ্যই বিউটেনকে রিপ্রেজেন্ট করতে পারি। এখন এগুলো দেখানোর ওয়ে মানে রিজনটা হচ্ছে যাতে তোমরা যে কোনো স্ট্রাকচারাল ফর্মুলাতে অ্যাকচুয়ালি লিখতে কনফিডেন্ট ফিল করো যে আসলে কোনোটাই ভুল না। যেমন এইটার নাম হচ্ছে আমাদের কনডেন্সড স্ট্রাকচারাল ফর্মুলা, যেটা অ্যাকচুয়ালি তোমরা ইউজ করে আসছো। নাম জানাটা ইম্পর্টেন্ট না, তাও নামটা বলছি যেন তোমরা ইন ফিউচার বা তোমরা যখন ফর্মুলা লিখবা তখন যেটা আরো কনফিডেন্ট থাকো, আসলে যে কোনো ভাবে লিখতে পারো, অনেক রকম ওয়ে আছে। সো এটা হচ্ছে আমাদের কনডেন্সড স্ট্রাকচারাল ফর্মুলা, জাস্ট তোমাদের নামটা জানানোর জন্য, কনডেন্সড স্ট্রাকচারাল ফর্মুলা। সো এইটা কিন্তু তোমরা এতদিন ইউজ করে আসছো। আর তোমরা যদি বিউটেনকে জাস্ট এইভাবে রিপ্রেজেন্ট করো, আমাদের C4H কত হবে বলো তোমরা, C4H 10 8 হবে 8 হবে C4H10 অ্যালকেন। 10 হবে। হ্যাঁ 2 যোগ হবে, 4 4 ইন্টু 2 যোগ 2, সো হচ্ছে তোমার 10 হয়ে যাচ্ছে। সো এটা 10 হবে। সো এখানে দেখো এই ফর্মুলাটা যে তোমরা এতদিন লিখে আসছো, মানে এই উপরের ফর্মুলাটা হচ্ছে বিশেষ নাম হচ্ছে এই যে এই ফর্মুলাটা, এটাকে বলতেছি আমরা কনডেন্সড স্ট্রাকচারাল ফর্মুলা। আর নিচের যে ফর্মুলা সেটাকে বলতেছি হচ্ছে আমরা মলিকিউলার ফর্মুলা। সো এই ফর্মুলাটা আমরা যদি এইভাবে লিখি তখন সেটাকে বলি হচ্ছে আমরা মলিকুলার ফর্মুলা। আমরা যে কোনো ভাবে লিখতে পারি, এটা কোনো প্রবলেম নাই, এখানে আসলে কোনো বাধা ধরা নিয়ম নাই, আমরা এই লেভেলে যে কোনো ভাবে লিখতে পারি। এখন আরেকটা ফর্মুলার সাথে তোমাদের পরিচয় করা দিব, সেটাকে বলা হয়, যেটা বেসিক্যালি আমরা অনেক ইউজ করব আমাদের এই কোর্সে, বন্ড লাইন ফর্মুলা। সেটা কি, ধরো এই বিউটেনটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, জিগজ্যাগ স্ট্রাকচার। এই জিগজ্যাগটা কি মিন করে সেটা আগে বুঝি। এই জিগজ্যাগের প্রত্যেকটা কর্নার, দেখো এটা একটা কর্নার, এই জিগজ্যাগের প্রত্যেকটা কর্নার, এটা একটা কর্নার, এটা একটা কর্নার, প্রত্যেকটা প্রান্ত কর্নার একটা করে কার্বনকে ইন্ডিকেট করে। এবং এটাকে আমরা বিশেষভাবে এই স্ট্রাকচারটার নাম দেই, এই স্ট্রাকচারটার নাম হচ্ছে আমাদের বন্ড লাইন স্ট্রাকচার। বন্ড লাইন স্ট্রাকচার বন্ড লাইন স্ট্রাকচার। সো এই নামটা একটু জেনে রাখলো, তোমাদের নাম মনে রাখাটা খুব বেশি ইম্পর্টেন্ট না। বন্ড লাইন অর্থাৎ এখানে প্রত্যেকটা বন্ডকে একটা করে লাইনের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে, অর্থাৎ এই দুইটা কার্বনের মধ্যে এই একটা কার্বন, অর্থাৎ বেসিক্যালি এখানে যেটা হচ্ছে আমি তোমাদের একটু ইলাবোরেটলি দেখাই, অবশ্যই বুঝতে পারতেছো তোমরা এই প্রান্তে। আচ্ছা এটার পরে হ্যাঁ, তো এখানে দেখো বেসিক্যালি এখানে একটা CH3 গ্রুপ যুক্ত আছে, এই জায়গায় কি গ্রুপ যুক্ত থাকবে, অবশ্যই CH2 গ্রুপ। এখানে একটা CH2 গ্রুপ আছে, এখানে একটা CH3 গ্রুপ আছে। সো বারবার কার্বন এবং হাইড্রোজেন গুলোকে যদি আমরা ইন্ডিকেট করতে চাই তাহলে সেটা আমাদের আসলে বেশ কিছু সময় নষ্ট করবে। তাই আমরা এখানে বন্ড লাইন ফর্মুলা ইউজ করতে পারি, যেখানে অ্যাকচুয়ালি প্রত্যেকটা কর্নার একটা করে কার্বনকে ইন্ডিকেট করতেছে, এবং হাইড্রোজেন এখানে আমরা লিখি না। সো না লেখার মানে হচ্ছে হাইড্রোজেন সেখানে আছে, কয়টা আছে সেটা অবশ্যই তার যোজনীর সাথে সামঞ্জস্য রেখে আমরা সেখানে হাইড্রোজেনকে অ্যাড করতে পারি। আচ্ছা, তো এখানে যদি ডাবল বন্ড থাকে আমরা তখন ডাবল বন্ড এইভাবে দিয়ে দিব, অর্থাৎ এই দুইটা কার্বনের মধ্যে তখন অ্যাকচুয়ালি ডাবল বন্ডকে বোঝানো হয়, এই দুইটা কার্বনের মধ্যে ডাবল বন্ডকে বোঝানো হয়। বাট আমরা তো এখানে বিউটেন নিয়ে কাজ করতেছি, তাই ডাবল বন্ডকে এখানে আমরা ইরেজ করে দিই। আচ্ছা ইরেজ করে দিলাম। সো এটা হচ্ছে আমাদের বন্ড লাইন স্ট্রাকচারাল ফর্মুলা। এখন আমরা আরেকটা ফর্মুলা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের বল এন্ড স্টিক মডেল। সেটা কি, বল এন্ড স্টিক মডেল হচ্ছে তোমার এখানে বেসিক্যালি তোমার প্রত্যেকটা পরমাণু বা অ্যাটমকে বলের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে। দেখো বল মানে এটা একটা বল, এটা একটা বল, এটা একটা বল, এবং দেখো এখানে প্রত্যেকটা যে কালো কালারের যে বলগুলো আছে, প্রত্যেকটা কালো কালারের বলগুলো অ্যাকচুয়ালি তোমার কার্বনকে ইন্ডিকেট করতেছে, অর্থাৎ এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, চারটা কার্বন আছে। যেহেতু আমরা বিউটেনের স্ট্রাকচার নিয়ে কথা বলতেছি তাই আমরা এখানে বিউটেনকে রাখছি। এখানে বিউটেনের বন্ড আমরা যদি একটু লিখি, বন্ড এন্ড স্টিক স্ট্রাকচার, একটু যদি লিখি বন্ড এন্ড স্টিক মডেল বা স্ট্রাকচার যাই বলি, বন্ড এন্ড স্টিক মডেল। সো বন্ড এন্ড স্টিক মডেলে কি হচ্ছে, আচ্ছা বল এন্ড স্টিক মডেল, হ্যাঁ বল এন্ড স্টিক মডেলে কি হচ্ছে, সো বল এন্ড স্টিক মডেলে আমাদের এখানে প্রত্যেকটা পরমাণুকে অ্যাকচুয়ালি বলের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হচ্ছে, বল। সেখানে প্রত্যেকটা দেখো আমাদের বল,
এবং স্টিকের সাহায্যে আসলে বন্ড গুলোকে বোঝানো হচ্ছে বা বন্ধন গুলোকে বোঝানো হচ্ছে। এবং তোমরা অবশ্যই বুঝতে পারতেছো এখানে কালো কালারের যে বল গুলা দেখতেছো বল এন্ড স্টিক মডেলে, সো কালো কালারের যে বল গুলো আছে সেগুলো কিন্তু এখানে কার্বনকে ইন্ডিকেট করতেছে। এটা একটা কার্বন, যেটাকে আমরা C1 বলতে পারি বা কার্বন 1 বলতে পারি। সো এটা হচ্ছে আমাদের C1, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার কার্বন বা C2, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার কার্বন বা C3, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার কার্বন বা C4। এবং প্রত্যেকটা কার্বনের সাথে দেখো একটা করে হাইড্রোজেন, সাদা বল দিয়ে আমাদের হাইড্রোজেনকে ইন্ডিকেট করা হয়েছে। 3টা হাইড্রোজেন দেখো, প্রথম যেহেতু 3টা হাইড্রোজেন তাই 3টা হাইড্রোজেন এখানেও আছে, 3টা হাইড্রোজেন। তারপরে এখানে দেখো আমাদের মিথিলিন মূলকে 2টা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন। তারপরে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, তারপরে এখানে দেখো আরো 3টা হাইড্রোজেন, দেখো। সো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি বল এন্ড স্টিক মডেল। তো যেখানে আমরা আমাদের পরমাণুগুলোকে অ্যাকচুয়ালি বলের সাহায্যে রিপ্রেজেন্ট করি এবং তাদের মধ্যকার যে বন্ধনগুলো আছে সেগুলোকে আমরা স্টিকের বা লাঠির মতো করে স্ট্রাকচার দিয়ে বুঝাই। তো সবার ক্লিয়ার? সবাইকে বুঝছি আমরা এখন পর্যন্ত যা যা পড়ালাম? জি ভাইয়া। আচ্ছা, তো সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকো, এখন জাস্ট তোমাদের সাথে একটা স্লাইড শেয়ার করতেছি। জাস্ট এখানে নামগুলো দেখানোর জন্য তোমাদের আরেকবার, সেটা হচ্ছে আমরা দেখো একদম বেসিক আমাদের অ্যালকেন, সো মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। সো মিথেন হচ্ছে মিথেনের মলিকিউলার ফর্মুলা, যেটা আমরা বলতেছিলাম CH4, C2H6, C3H8, C4H10। সো এটা হচ্ছে একদম মলিকিউলার ফর্মুলা, জাস্ট কোন রকম আমাদের হচ্ছে ইলাবোরেটলি লেখা লাগে না, জাস্ট কার্বন কয়টা, হাইড্রোজেন কয়টা, আর অন্য কিছু থাকলে সেটা কয়টা, জাস্ট ওইটাই হচ্ছে আমাদের মলিকুলার ফর্মুলা। তারপরে দেখো এখানে একটা বিশেষ টাইপের স্ট্রাকচার, যেটা হচ্ছে কেকুলি স্ট্রাকচার। তোমরা কিন্তু অলরেডি এই স্ট্রাকচারটা 19-এ লিখে আসছো, 19-এ সারা জীবন এই স্ট্রাকচারটা লিখছো, যেখানে একটা মাঝখানে কার্বন, কার্বনের 4টা হাতে 4টা হাইড্রোজেনকে ধরছো। এখানে এটা এই স্ট্রাকচারটার নাম হচ্ছে কেকুলি স্ট্রাকচার। জাস্ট যেহেতু তোমরা একটু হায়ার ক্লাসে উঠছো, তাই তোমাদের সাথে নামটা শেয়ার করা, নামটা মনে রাখাটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। তারপরে এখানে দেখো প্রত্যেকটা বন্ডকে অ্যাকচুয়ালি এখানে ফর্ম দেখানো হলো, এটাকে বলতেছে আমরা কেকুলি স্ট্রাকচার। সো কেকুলি স্ট্রাকচার। তারপর দেখো কনডেন্স স্ট্রাকচার। সো আমরা একদম CH2 CH3 দেন CH3 CH2 CH3 দেন CH3 CH2 CH2 CH3, সো এগুলোকে বলতেছি আমরা কনডেন্স স্ট্রাকচার। তারপরে দেখো বল এন্ড স্টিক মডেল, অর্থাৎ আমাদের প্রত্যেকটা অ্যাটমকে বলের মতো করে রিপ্রেজেন্ট করে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি তাদের মধ্যকার যে বন্ড গুলো সেগুলোকে স্টিকের মাধ্যমে দেখায়, আমরা বল এন্ড স্টিক মডেল এটা ডিসাইড করতেছি। সো এটা হচ্ছে আমাদের বল এন্ড স্টিক মডেল। আচ্ছা, যেখানে অ্যাকচুয়ালি প্রত্যেকটা বল অ্যাকচুয়ালি একটা করে পরমাণুকে ইন্ডিকেট করতেছে, যেমন কালো বলটা এখানে কার্বনকে ইন্ডিকেট করতেছে, আর তার চারপাশে যে বলগুলো আছে ছোট ছোট বলগুলো যেগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি তোমার হাইড্রোজেনকে ইন্ডিকেট করতেছে। সো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের বল এন্ড স্টিক মডেল। আচ্ছা, সো এখানে দেখো আমরা এই চার্টটার সাথে অলরেডি ফ্যামিলিয়ার, সেটা হচ্ছে যখন কার্বন নাম্বার 1টা থাকতেছে আমরা অ্যালকেনে ক্ষেত্রে আমরা বলতেছি মিথেন, দেন কার্বন নাম্বার যখন 2টা, এখানে 2টা কার্বন, খেয়াল করো একটা কার্বন 2টা কার্বন, তখন আমরা এটাকে বলতেছি ইথেন। কার্বন 3টা প্রোপেন, কার্বন 4টা, অর্থাৎ কনডেন্স স্ট্রাকচার, এগুলো সবই কনডেন্স স্ট্রাকচারে লেখা হয়েছে। সো মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, নোনেন, ডেকেন। সো ডেকেন পর্যন্ত আমরা 19-এ বেশিরভাগ সময় দেখে আসছি, বাট ডেকেনের পরেও যদি আমরা পরবর্তীতে 11-12 এগুলোকে কিভাবে ডিসাইড করতে পারি, সেটা হচ্ছে ডেকেন তো 10 বোঝাচ্ছে নো ডাউট, সেখানে আনডেকেন। সো আনডেকেন, সো এখানে 1 বা 11, সো অ্যাকচুয়ালি আনডেকেন 11, ডো ডেকেন হচ্ছে 12, সো ট্রাই 3 আর ডেকেন তো 10, 13, টেট্রা মানে মিন্স 4, সো 4 + 10 14, সো পেন্টাডেকেন, হেক্সাডেকেন, হেপ্টাডেকেন, অক্টাডেকেন, নোনাডেকেন, আর হচ্ছে আইকোসেন। সো এই নামটা একটু ডিফারেন্ট, আইকোসেন। বাট এই পর্যন্ত তোমরা অ্যাকচুয়ালি সেম প্যাটার্ন দেখতে পারবা, যে আনডেকেন, ডোডেকেন, ট্রাইডেকেন, টেট্রাডেকেন, পেন্টাডেকেন, হেক্সা, হেপ্টা, অক্টা, নোনা, দেন হচ্ছে আইকোসেন। এই নামটা একটু ডিফারেন্ট এইগুলো থেকে। সো আইকোসেন আমাদের যখন কার্বন নাম্বার অ্যাকচুয়ালি 20টা থাকতেছে, 20টা কার্বন থাকতেছে, আমরা সেটাকে বলতেছি আইকোসেন। 20 কার্বনের অ্যালকেন, আমরা সেটাকে বলতেছি আইকোসেন। আচ্ছা, সবাই এ পর্যন্ত বুঝছি আমরা? তোমাদেরই একটা প্রবলেম সলভ করতে দিব, দেখি তোমরা কিরকম রেসপন্স করো সবাই। আচ্ছা, তো এইটা একটু ট্রাই করে, আমরা ধরো কোনো নিয়মই শিখে নাই, আমরা কিন্তু এখানে বেসিক্যালি অনেকগুলো পয়েন্ট বা অনেকগুলো রুলস নিয়ে কথা বলবো, কিন্তু আজকে সময়টা খুবই কম আর 2 মিনিটের মতো আছে। তো তোমাদেরকে একটু জিজ্ঞাসা করি এইটার নাম কি হবে, তোমরা অ্যাকচুয়ালি এটা অ্যান্সার করতে পারো কিনা? একটু কেউ একজন আনমিউট করো এবং আনমিউট করে বলো যে এখানে অ্যাকচুয়ালি আমরা কিভাবে নাম্বারিং স্টার্ট করতে পারি, জাস্ট তোমাদের ওপিনিয়ন শেয়ার করো। আমরা এটা কিভাবে শুরু করতে পারি নাম্বারিংটা? তোমরা তো কিছুটা বেসিক শিখে আসছো 9-10। সো এই ভাইয়া প্রত্যেকটা প্রান্ত, হ্যাঁ বলো। ভাইয়া এখানে যে খালি এই যে ডান দিকের দুইটা প্রান্ত আছে,
হ্যাঁ, এখান থেকে যে কোনো একটা থেকে শুরু করতে পারি আমরা। আচ্ছা, 1টা 2টা 3টা 4টা 5টা এইভাবে। হ্যাঁ হ্যাঁ জি, না ওইখানে ওই মাথায় হবে না, এখানে মাঝখানে হবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা এমনি হ্যাঁ এভাবে হ্যাঁ যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তুমি তাহলে বলতেছো নাম্বারিংটা আমরা এইভাবে করব। আহ সেটা হচ্ছে একটা, দাঁড়াও wait, হয়েছে কি হয় না সেটা আজকের ক্লাসে বলবো না, বাট তোমরা একটু জানো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, মানে টোটাল 7টা পর্যন্ত যাচ্ছে। আচ্ছা, সবাই কি এটার সাথে একমত যে এটা কারেক্ট সিরিয়াল হবে নাম্বারিং এর? কেন, আমরা তো এইভাবে করতে পারতাম, এখান থেকে শুরু করতে পারতাম 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আচ্ছা 6টা, এখানে একটা প্রবলেম আছে, তোমরা বুঝতে পারছো? ভাইয়া, হ্যাঁ বলো। বন্ড যে দিক থেকে কাছে, মানে শিকল যত যেদিক থেকে তাড়াতাড়ি শুরু হবে সেদিক থেকে নাম্বারিং করতে হবে। আচ্ছা, হ্যাঁ এটা একটা রুলস, ইম্পর্টেন্ট রুলস। সেক্ষেত্রে কি আমরা এইটাকে একসেপ্ট করব, এই না, অ্যান্সারটাকে? এটা হবে না। এই পাশ থেকে উপর থেকে, আর যেদিকে কার্বন সংখ্যা বেশি সেটাকে ধরতে হবে মূল শিকল, আর যেদিকে কম সেটা ধরতে হবে শাখা শিকল। এক্স্যাক্টলি, তোমরা তাহলে ভালো মতো শিখে আসছো 9-10-এ। বাট আমরা এখানে অনেকগুলো রুলস নিয়ে কথা বলবো। তো আমাদের সঠিক নাম্বারিংটা হবে 1 2 3 4 5 6 7, এটা হবে আমাদের কারেক্ট নাম্বারিং। সো তার রিজনটা হচ্ছে প্রথমত আমাদের লংগেস্ট কার্বন চেইনকে আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ এমন একটা কার্বন চেইন যেখানে সবচেয়ে বেশি কার্বন সংখ্যা আছে। অর্থাৎ আমরা যদি এখান থেকে শুরু করতাম 1 2 3 4 5 6, 6টা কার্বন, আমাদের চলবে না এটা। আবার যদি আমরা এইখান থেকে নাম্বারিং শুরু করি তাহলে 7টা পাচ্ছি, এখান থেকে করলেও 7টা পাচ্ছি। আর অন্য কোনোটাতে কিন্তু আমাদের 7টা দিচ্ছে না। বাট এইটা চুজ করার রিজন হচ্ছে কারণ এখানে দেখো, আমরা যদি এইখান থেকে শুরু করতাম 1 2 3 4, এখানে প্রতিস্থাপককে পেতাম 4 নাম্বার কার্বনে। বাট এখানে দেখো প্রতিস্থাপককে পেয়ে গেছি আমরা 3 নাম্বার কার্বনে, অর্থাৎ প্রতিস্থাপককে আমরা আগে পেয়ে গেছি। দ্যাট ইজ ওয়াই এই নামকরণটা হচ্ছে আমাদের কারেক্ট। এই নামকরণটা কারেক্ট। আরো অনেক কমপ্লেক্সিটি আছে যেগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসগুলোতে কথা বলবো। তো এখনই মেবি ক্লাস এন্ড হয়ে যাবে। আর কারো কারো কি কোনো কথা আছে এটা নিয়ে? আর যদি কোনো কনফিউশন থাকে আজকে ক্লাস নিয়ে আমাকে অবশ্যই ইনবক্সে জানাতে পারবা। ভাই লাস্টে নামটা কি বললেন আরেকবার একটু বলবেন? ও আচ্ছা,